Good morning students, welcome to another video class of Bionish Learning. আমরা ক্লাস 12 এ হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা পড়া শুরু করেছি। আজকে আমরা হিউম্যান রিপ্রোডাকশনে হিউম্যান রিপ্রোডাক্টিভ ইউনিট যেটা আছে সেটা স্ট্রাকচার সম্বন্ধে জানব। Today we are going to study the reproductive unit of male reproductive structure, that is male reproductive system এর যে reproductive unit সেটাকে আমরা আজকে পড়ব। So the reproductive unit of male reproductive system is the male gamete. In the sexual reproductive system, the reproductive unit means the gamete. So the male reproductive unit means the male gamete and the female reproductive unit means the female gamete. So we are now today discussing about the male reproductive unit. The male reproductive unit of the male gamete is known as sperm or spermatozoons. Okay, so today we will discuss the structure of sperm, of the animal sperm or human sperm. Okay, so let's start about the structure of sperm. So the spermatozoa developed from the spermatid. The spermatozoa are developed from the spermatid through a process known as spermatogenesis. So the spermatozoa or the sperms are developed from the spermatids. Spermatozoa spermatid থেকে ডেভেলপ করে একটা প্রসেস দিয়ে, this process is known as spermatogenesis. So spermatogenesis is a very complex and sequential process. So spermatogenesis is a very complex and sequential process. It starts from the single cell and ends in a sperm. The initial cell is 2n and the sperm is obviously n in number. So this is the a brief, very brief, a shortest description of how the spermatozoa are formed from the spermatids. Okay. Now, these spermatozoa are different in different animals. So, spermatozoa are different in separate animal, but they are similar in all chordates. সাধারণত প্রত্যেকটা অ্যানিমালের ক্ষেত্রে যে স্পার্মাটোজোয়া গুলো থাকে, এই স্পার্মাটোজোয়া অ্যামাউন্ট, স্ট্রাকচার আলাদা আলাদা হয়, কিন্তু কর্ডেটের মধ্যে আমরা যতগুলো অ্যানিমাল দেখি, all the chordates have a similarity in their spermatid structure. Chordated spermatid গুলো অলমোস্ট একই রকম হয়, তাদের মধ্যে একটা অদ্ভুত রকমের সিমিলারিটি দেখা যায়, যে সিমিলারিটিটা আমরা অন্য কোনো অ্যানিমেলের সঙ্গে দেখতে পাই না। যেমন অ্যাম্ফিবিয়ানের ক্ষেত্রে আমরা এক ধরনের ক্যারেক্টারিস্টিক পাই, আবার রেপ্টালিয়ার ক্ষেত্রে আমরা এক ধরনের ক্যারেক্টারিস্টিক পাই, কিন্তু
কডেটসদের মধ্যে আমরা অলমোস্ট সেম ধরনের ক্যারেক্টারিস্টিক ফিচার আমরা দেখতে পাই। তার মানে দ্য স্পার্ম ফাউন্ড ইন প্রাইমেটস and human are same. Same means they are same in morphological structure. They are same means they are same in morphological structure but not in their genetical material. Genetical material দিয়ে তারা এক হয় না, কিন্তু জেনারেলি তারা morphologically similar in structure থাকে। ওকে, নেক্সট এবার আমরা সরাসরি স্পার্মের স্ট্রাকচারে চলে আসি। there are different aspects of sperm in their shape, in their size, in their number। এগুলো আমরা স্পার্মের স্ট্রাকচার পড়ার সঙ্গে সঙ্গে এই ভ্যারিয়েশনগুলো যদি আমরা দেখি, আমি আগে একটু বলে দিতেই পারি তোমাদেরকে সেটা। যেমন কোনো স্পার্মের ক্ষেত্রে আমরা বাইফ্ল্যাজেলেট দেখি, তা তোমাদের মনে প্রশ্ন আসবে হোয়াট ইজ ফ্ল্যাজেলা। স্পার্মের ক্ষেত্রে ফ্ল্যাজেলা কোথায় আসে? কারণ তোমাদের এতদিন অবধি তোমরা যারা পড়ে এসছো তোমাদের কাছে কনসেপ্ট ছিল যে ফ্ল্যাজেলা শুধুমাত্র ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে থাকে, কিন্তু মাল্টিসেলুলার অর্গানিজম বা হায়ার অর্গানিজমের ফ্ল্যাজেলা প্রেজেন্ট, এটাও তোমরা জানতে। কিন্তু কোথায় প্রেজেন্ট? সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। সেই ফ্ল্যাজেলার স্ট্রাকচার কি একটা প্রিমিটিভ ফ্ল্যাজেলার মতন হবে, বা তাদের কি ম্যানুফ্যাকচারিং ইউনিটটা সমান হবে? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যদি আমরা স্ট্রাকচার ওয়াইজ পড়িয়ে যাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে স্পার্মের একটা ছবি আঁকি এবং সেই স্পার্মের প্রত্যেকটা পার্টকে যদি আমরা আলাদা আলাদা করে দেখি তাহলে আমরা এই প্রত্যেকটা পার্টের সম্বন্ধে জানতেও পারবো এবং তাদের মধ্যে যে ভ্যারিয়েশনগুলো আমরা অ্যানিমাল কিংডমে দেখি সেই অ্যানিমাল কিংডমে সেটা দেখতেও পারবো। এবং এই প্রত্যেকটা পার্টের যে ফাংশন তারা পারফর্ম করে, স্পার্মের প্রত্যেকটা পার্টের একটা স্পেসিফিক ফাংশন থাকে, আর সেই স্পেসিফিক ফাংশনটাকে পারফর্ম করার জন্য তাদের মধ্যে কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেগুলো আমরা সেখানে দেখতে পাবো। তাহলে আমরা প্রথমে স্পার্মের একটা ছবি এঁকে তাহলে এটা হচ্ছে আমাদের একটা হিউম্যান স্পার্মের স্ট্রাকচার। এই প্রত্যেকটা স্ট্রাকচার আমরা আলাদা আলাদা করে ডেসক্রাইব করব, তাদের ফাংশন দেখব এবং তাদের মধ্যে কি কি ধরনের অ্যাডিশন অল্টারেশন থাকে বা তাদের মধ্যে কি কি ধরনের চেঞ্জেস আছে সেটাও আমরা দেখে নেব। ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করি। স্পার্মকে আমরা এখানে দেখো আমরা টোটাল দুটো ভাগ দেখতে পাচ্ছি। তাহলে এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই একটা পোর্শন আর এই একটা পোর্শন, এই টোটাল আমরা কতগুলো পোর্শন দেখতে পাচ্ছি। এটাকে একটু উপরে দিয়ে দাও। এই টোটাল আমরা চারটে পোর্শনে ভাগ করি। এটাকে আমরা বলি হেড, এটাকে বলি আমরা কানেক্টর और কানেক্টিং রিং, এটাকে আমরা বলি কানেক্টিং রিং। এই যে পার্টটা এটাকে আমরা বলি মিডল পিস, আর এটাকে আমরা বলি টেল। টেলে আরো কতগুলো ভাগ আছে, আমরা যখন টেলটা পড়বো তখন টেলের ভাগটা আমরা দেখব। ফার্স্ট অফ অল আমরা এখন দেখব হেড, কানেক্টর বা কানেক্টিং রিং আর মিডল পিস, এই তিনটে পার্ট। বেশ, এই তিনটে পার্ট যদি আমরা দেখি, আমরা এদিকে পয়েন্টিং করব। সো উই আর ডিভাইডিং দ্য স্পার্ম ইন দিস ওয়ে। আমরা এখন দেখব শুধুমাত্র এই টু পোর্শন দ্যাট ইজ হেড, তারপর হচ্ছে এই টু পোর্শন দ্যাট ইজ কানেক্টিং রিং, তারপর হচ্ছে এই টু পোর্শন দ্যাট ইজ মিডল পিস। হ্যালো, টেল পার্টটা আমরা পড়ে। স্পার্মের হেড দুটো পার্ট নিয়ে ভাগ। দেখো স্পার্মের ঠিক মাঝখানে একটা অংশ রয়েছে, দ্যাট ইজ দিস পোর্শন, এটাকে আমরা বলি নিউক্লিয়াস। এটাকে
এটাকে আমরা বলি নিউক্লিয়াস। এই মাঝখানের অংশটুকুকে আমরা বলি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের উপর দুটো পার্ট রয়েছে। একটা পার্ট দেখো, এই দুটো পার্টের মধ্যে এটা হচ্ছে একটা পার্ট যেটা রেড কালার দিয়ে করা, আর তার উপর দিয়ে আরেকটা পার্ট চলে গেছে। তাহলে দিস ইজ কল্ড অ্যাক্রোজোম। আর অ্যাক্রোজোমের উপরে যেটা গেছে সেটাকে আমরা বলবো প্লাজমা মেমব্রেন। এখন যেহেতু এই প্লাজমা মেমব্রেনটা অ্যাক্রোজোমকে কভার করে থাকে, সো দিস প্লাজমা মেমব্রেন ইজ নোন অ্যাজ অ্যাক্রোজোমাল মেমব্রেন। এটাকে আমরা অ্যাক্রোজোমাল মেমব্রেন বলছি। তাহলে আমরা অ্যাক্রোজোমাল মেমব্রেন কাকে বলবো? The plasma membrane which surrounding the acrosome is called acrosomal membrane. ঠিক আছে? তাহলে acrosomal membrane আমরা কাকে বলবো? না, the plasma membrane which surrounding the acrosome is known as acrosomal membrane. Okay? তাহলে এই অ্যাক্রোজোমাল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন সেম। নাও এবার আসো, নিউক্লিয়াসের বাইরে একটা মেমব্রেন থাকবে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো নিউক্লিয়ার মেমব্রেন। এটা কোথাকার নিউক্লিয়াস? এটা স্পার্মের নিউক্লিয়াস, তো এটাকে আমরা বলবো স্পার্ম নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, তাহলে স্পার্ম নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে আমরা টোটাল দুটো পার্ট দেখলাম, একটাকে আমরা বলছি নিউক্লিয়াস, আরেকটাকে আমরা বলছি অ্যাক্রোজোম। নিউক্লিয়াস ইজ ক্যারিং দ্য ডিএনএ and acrosome is covered or cap portion. Actually এই অ্যাক্রোজোমের কাজ হচ্ছে to protect the nucleus from the outside. এই আউটসাইড থেকে নিউক্লিয়াসকে আটকানো, এটা একটা কাজ। and the second function which is performed by the cover or the cap or the acrosome is they are the barrier of releasing some hydrolytic enzyme which are active during the time of penetration of the ovum. যখন ওভামকে পেনিট্রেট করে তখন এখান থেকে কিছু এনজাইম সিক্রেট হয়ে বাইরে বেরিয়ে যায়। এই এনজাইমগুলো যাতে খুব সহজে বাইরে বেরিয়ে এসে এই অ্যাক্রোজোমাল মেমব্রেনটাকে নষ্ট না করে দিতে পারে, সেই জন্য এখানে আমরা অ্যাক্রোজোমের একটা কাভারিং দেখি। সো এই অ্যাক্রোজোমের মধ্যে এমন কিছু মেটেরিয়াল থাকে which is not degraded by the hydrolytic enzyme. Okay, which is not degraded by the hydrolytic enzyme. So now question is that as I told you that there are releasing of some hydrolytic enzyme. এখানে কতগুলো hydrolytic enzyme বেরোয়, তো from where these hydrolytic enzymes are secreted or where these hydrolytic enzymes are stored? এই hydrolytic enzyme গুলো কোথায় স্টোর থাকবে এবং এই hydrolytic enzyme গুলো কোথা থেকে সিক্রেট করবে? কারণ দুটো এরিয়া রয়েছে এদের সিক্রেশনে। একটা রয়েছে, দেখো এই যে যেখান থেকে আমার অ্যাক্রোজোমটা গেছে, এই অ্যাক্রোজোমের উভয় দিকে দুই সাইডে দুটো এরিয়া রয়েছে। একটা হচ্ছে এই এরিয়াটা, আর একটা হচ্ছে তার ভেতরের এরিয়া। এই দুটো এরিয়া ফাঁকা, আর আরেকটা আমাদের যে নিউক্লিয়াসের মধ্যে যে সাইটোপ্লাজমটা রয়েছে, তার মানে দেয়ার আর প্রেজেন্স অফ টু সাইটোপ্লাজম, দুদিকে দুটো সাইটোপ্লাজম রয়েছে। তার মধ্যে এইখানে যে সাইটোপ্লাজমটা রয়েছে দ্যাট ইজ the cytoplasm between the nuclear membrane and the acrosome. Between the nuclear membrane and the acrosome, এই যে এরিয়াটা রয়েছে, এই সাইটোপ্লাজমটাকে আমরা বলছি পেরিসাইটোপ্লাজম। এটাকে আমরা বলছি পেরিসাইটোপ্লাজম। ঠিক আছে, এই পার্টটাকে বা এই সাইটোপ্লাজমটাকে আমরা বলছি পেরিসাইটোপ্লাজম। তাহলে আমরা কি কি দেখলাম? হেডের মধ্যে কতগুলো পার্ট পেলাম? একটা পেলাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে যে সাইটোপ্লাজমটাকে রয়েছে দ্যাট ইজ কল্ড দা, দিস পার্ট ইজ অলসো নোন অ্যাজ, এটাকে আমরা শুধু পেরিপ্লাজম লিখি, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বলেছিলাম। তো ইট ইজ পেরিসাইটোপ্লাজম। আর এই পার্টটাকে আমরা বলবো নিউক্লিওপ্লাজম।
কোথাকার নিউক্লিওপ্লাজম? স্পার্ম নিউক্লিওপ্লাজম। আর স্পার্ম নিউক্লিওপ্লাজমের মধ্যে যে দুটো পার্ট থাকে বড় বড়, দ্যাট ইজ কল্ড দা নিউক্লিয়ার ভ্যাকুয়াল। দ্যাট ইজ কল্ড দা স্পার্ম nuclear vacuole. So these two are the sperm nuclear vacuole. হলো? তাহলে আমার স্পার্ম নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকবে? দুটো স্পার্ম নিউক্লিয়ার ভ্যাকুয়াল থাকবে, একটা সাইটোপ্লাজম থাকবে, obviously ডিএনএ তো থাকবেই, এবং এর বাইরে আমার অ্যাক্রোজোমটা স্টার্ট হবে। সো এই অ্যাক্রোজোম আর এর মধ্যের অংশটাকে আমরা বলবো পেরি অ্যাক্রোজোমাল, পেরি সাইটোপ্লাজম, তার বাইরে থাকবে অ্যাক্রোজোম, অ্যাক্রোজোমের বাইরে আরেকটা সাইটোপ্লাজম থাকবে, তার বাইরে থাকবে প্লাজমা মেমব্রেন। ঠিক আছে? সো দিস ইজ দ্য পোরশন অফ হেড উই আর টকিং অ্যাবাউট। এবার এই হেডের মধ্যে দেখো আমরা অনেকগুলো পোরশন পাচ্ছি, যেমন একটা হচ্ছে এই পোরশন আর আরেকটা হচ্ছে এই পোরশন। তাহলে একটা পোরশন হচ্ছে হেডের উপরের দিক, আরেকটা হচ্ছে হেডের নিচের দিক। যে পোরশনটা হেডের উপরের দিক সেটাকে আমরা কি বলবো, আর যে পোরশনটা হেডের নিচের দিক সেটাকে আমরা কি বলবো? এই যে হেডের উপরে যে এরিয়াটা, এটাকে আমরা বলছি প্রি অ্যাক্রোজোমাল এরিয়া, আর তলার অংশটাকে আমরা বলছি পোস্ট অ্যাক্রোজোমাল এরিয়া। তাহলে প্রি অ্যাক্রোজোমাল এরিয়া এন্ড পোস্ট অ্যাক্রোজোমাল এরিয়া। তাহলে আমরা অ্যাক্রোজোমের টোটাল, তোমরা ভালো করে ছবিটা দেখে নাও। তাহলে অ্যাক্রোজোমের আমরা কতগুলো পার্ট পেলাম? অ্যাক্রোজোমের আমরা দুটো পার্ট পেলাম। উপরের অংশটাকে আমরা বলছি, যেটা মেন এরিয়াটাকে কভার করে থাকছে, দ্যাট ইজ দ্য প্রি অ্যাক্রোজোমাল এরিয়া। আর নিচের অংশটা, যে অংশটাকে অ্যাক্রোজোম কভারিং করছে না, দ্যাট ইজ দ্য পোস্ট অ্যাক্রোজোমাল এরিয়া। তাহলে প্রি অ্যাক্রোজোমাল এরিয়াতে আমার যে সাইটোপ্লাজম থাকবে তাকে আমরা বলবো প্রি অ্যাক্রোজোমাল সাইটোপ্লাজম, আর পোস্ট যেটা থাকবে সেটাকে আমরা বলবো পোস্ট অ্যাক্রোজোমাল সাইটোপ্লাজম। অ্যাকচুয়ালি pre-acrosomal cytoplasm there are presence of so many hydrolytic enzymes. There are so many hydrolytic enzymes. One of the major hydrolytic enzyme is acrosin, hyaluronidase, etc. etc. আর পোস্ট যে এরিয়াটা থাকবে সেই দ্যাট পোস্ট এরিয়া ইজ কানেক্টিং দ্য হেড উইথ দ্য কানেক্টর। পোস্ট যে এরিয়াটা থাকবে সেটা কানেক্টরকে নিচের দিকে কানেক্ট করবে। ইন বিটুইন দ্য প্রি অ্যাক্রোজোমাল এরিয়া এন্ড পোস্ট অ্যাক্রোজোমাল এরিয়া, এর মধ্যে যে অংশটা থাকবে সেটাকে আমরা বলবো ইকুইটোরিয়াল রিজিয়ন। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ইকুইটোরিয়াল রিজিয়ন বা ইকুইটোরিয়াল সেগমেন্ট। সো দিস এরিয়া is known as ইকুইটোরিয়াল সেগমেন্ট। এটাকে আমরা বলছি ইকুইটোরিয়াল সেগমেন্ট। ওকে, এবার প্রত্যেকটা স্পার্মের মাথাটা এরকম পিয়ার্সিং আউট করে থাকে উপরের দিকে। এইটা কিসের জন্য হয় না? এগিয়ে যাওয়ার জন্য এবং পেনিট্রেশনের জন্য। দিস স্পেশাল টাইপ অফ স্ট্রাকচার রিসিভড অর ডেভেলপড বাই দ্য স্পার্ম ফর দ্য বেটার মুভমেন্ট and for the easy penetration within the ovum. Okay, so এই কারণে এর হেড পোরশনটা এরকম সামনের দিকে একটু ট্যাপারিং হয়, সামনের দিকে একটু চুচলো মতো হয়, যাতে করে কিনা খুব সহজে এটা ভেতরে ঢুকে যেতে পারে। ঠিক আছে, এবার এই যে নিউক্লিয়ার ল্যামিনাটা যেটা থাকছে, এই নিউক্লিয়ার ল্যামিনার আমরা এই দুটো সাইডে দুটো এরকম রেমনেন্ট পার্ট দেখতে পাই, এরকম দুটো রেমনেন্ট পার্ট দেখতে পাই। সো দিস ইজ দ্য remnant part of nuclear lamina। এরকম দুটো আমরা নিউক্লিয়ার ল্যামিনার দুটো রেমনেন্ট পার্ট দেখতে পাই। ঠিক আছে, এই হচ্ছে আমার হেডের টোটাল অংশ। সো দিস ইজ দ্য টোটাল পোরশন অফ হেড। আমি এবার হেডটার শুধু একটা ছবি এঁকে তোমাদের দেখাচ্ছি যে এটা কিরকম কিরকম ভাবে কি কি জিনিস নিয়ে থাকছে। আমি তাও একবার তোমাদের হেডের পোরশনের ছবি আঁকার সময় সেই পার্টগুলোকে একবার বলে দেবো। সো লেটস draw only the portion of head to clearly identify all the portion of the sperm. So this is the head portion of the sperm. So this is the head portion of the sperm. This
head portion of the sperm in the magnified view. Now this head portion আমি আবার ওই পোরশনগুলোকে রিপিট করে দিচ্ছি যেগুলো আমরা হেডে দেখেছিলাম, তোমাদের হয়তো একটু বুঝতে কতগুলো জায়গায় অসুবিধা হয়েছিল। তাহলে দিস ইজ দ্য নিউক্লিয়াস, this is the nuclear vacuole, this is the nuclear lamina, and all are the sperm nuclear vacuole, sperm nuclear lamina. Okay, this is the plasma membrane. কি বলেছিলাম? The plasma membrane which surrounding the acrosome. So this is the acrosome. This is the acrosome. The plasma membrane surrounding the acrosome is called acrosomal membrane. So it is called or acrosomal membrane. Okay, so it is the acrosomal membrane. Now the cytoplasm lies between the plasma membrane and the acrosomal membrane. So this area, which is called cytoplasm. Okay, তাহলে এটাকে আমরা কি বলবো? This is the cytoplasm between the acrosome and the plasma membrane. So it is called periacrosomal cytoplasm. So it is called the periacrosomal cytoplasm. Okay. Now the acrosome is divided into two parts. One part is that and other part is that. So one part it is called the pre-acrosomal area, and this is called the post-acrosomal area. The place where the acrosome is connected with the connector is called the equatorial region. So this region of the post-acrosomal area, আমি আবার বলছি, this region of the post-acrosomal area, এইটুকু কিন্তু post-acrosomal এরিয়ার মধ্যে পড়ে, এটাকে আমরা বলছি ইকুইটোরিয়াল সেগমেন্ট। এটাকে আমরা বলছি ইকুইটোরিয়াল সেগমেন্ট। ওকে, এবার নিচের দিকে অ্যাক্রোজোমের নিউক্লিয়াসের নিচের দিকে দুটো লুপ মতন অংশ থাকে, দ্যাট ইজ দ্য রুডিমেন্টারি পার্ট অফ নিউক্লিয়ার ল্যামিনা। This is the rudimentary part of nuclear lamina. মানে নিউক্লিয়ার ল্যামিনার দুটো নন ফাংশনাল এরিয়া হচ্ছে এই দুটো এরিয়া। এই দুটো এরিয়া যেখানটায় থাকে সেখানে আমরা একটা সেন্ট্রিওল দেখি। এই সেন্ট্রিওলের এই জায়গাটাকে আমরা বলি কানেক্টিং রিং। এটাকে আমরা বলি কানেক্টিং রিং। ওকে, সো দিস ইজ দ্য অল অ্যাবাউট দ্য হেড পোরশন অফ স্পার্মের এই হেড পোরশন। এর মধ্যে এই ট্যাপারিং আপওয়ার্ড হওয়ার কারণ হচ্ছে এর সুইম করে যেতে সুবিধা হবে এবং এর পিয়ার্সিং ইন করতে সুবিধা হবে ওভামের মধ্যে একে এন্ট্রি নিতে এবং সুইম করে যেতে ওর এই ধরনের একটা স্ট্রাকচার বা এই ধরনের একটা শেপ একে হেল্প করবে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি এইরকম একটা শেপ বা এইরকম একটা ট্যাপারিং আপওয়ার্ড শেপ আমরা স্পার্মের ক্ষেত্রে দেখতে পাই। এবার এই যে কানেক্টিং এরিয়াটা থাকে, দিস কানেক্টিং এরিয়া অ্যাকচুয়ালি কানেক্টিং দ্য হেড উইথ দ্য রেস্ট পার্ট অফ দ্য স্পার্মের রেস্ট পার্টের সঙ্গে এটাকে যোগ করে। তো রেস্ট পার্ট বলতে কোনটা? রেস্ট পার্ট নেক্সট হচ্ছে মিডল পিস। তাহলে হেডের পরে আসে কানেক্টিং রিং। অ্যাকচুয়ালি দ্য কানেক্টিং রিং ইজ কম্পোজড অফ এ সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলের থেকে কি হয় না, আমরা এখানে এটা সেন্ট্রিওলার পোরশন, এটাকে আমরা সেন্ট্রিওলার পোরশন বলি। এই এরিয়াটাকে আমরা সেন্ট্রিওলার পোরশন বলি, যেখানে 9+2 1 2 3 4 5 6 7 8 9 1 2 9+2 অ্যারেঞ্জমেন্টে এই ফিলামেন্টটা থাকে। সো দিস ইজ দ্য অ্যাক্সোনিমাল এরিয়া, এটাকে আমরা অ্যাক্সোনিম বলি।
তার মানে এই 100 দিন মানে প্রত্যেকটা থেকে, আমি যদি এই পোর্শনটা থেকে একটু পরে দেখব যে প্রত্যেকটা থেকে একটা করে টিবিউলার কলাম বেরিয়ে গিয়ে এই ফ্লাজেলার স্ট্রাকচারটা তৈরি করে। এই ফ্লাজেলার স্ট্রাকচারটা দুদিকে আমরা এরকম লাইন দিয়ে শীথ অফ মাইটোকন্ড্রিয়া দেখতে পাই, তাই এটাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়াল শীথ। সো দিস ইজ দ্য মাইটোকন্ড্রিয়াল শীথ। তাহলে মিডল পিসের মধ্যে মাইটোকন্ড্রিয়াল শীথ এরিয়াটা সবথেকে বেশি থাকে, যার মধ্যে লাইন দিয়ে মাইটোকন্ড্রিয়াগুলো পরপর থাকে। কোথায় থাকে না এই ফ্লাজেলার বা অ্যাক্সোনিমের দুই সাইডে থাকে, আর ও তার বাইরে দিয়ে আমার প্লাজমা মেমব্রেনটা যায়। কোন প্লাজমা মেমব্রেনটা? যেই অ্যাক্রোজোমাল প্লাজমা মেমব্রেন যেটা থাকে, সেই অ্যাক্রোজোমাল প্লাজমা মেমব্রেনটাই আস্তে আস্তে নিচের দিকে রান করে। সো দিস ইজ দ্য অ্যাক্রোজোমাল প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, এবার আমরা হেড পোরশনটা, আমাদের এইটা হচ্ছে আমাদের হেড পোরশন। এই হেডের মধ্যে দিয়ে আমরা কি কি পাই না, এই হেড পোরশনের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ধরনের এনজাইম দেখি যে সিক্রেটেড হয়, যে এনজাইমগুলো ওভাম ওয়ালটাকে ভাঙতে হেল্প করে। এবং এখানে আমরা কতগুলো ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই যে অ্যাক্রোজোমাল প্লাজমা মেমব্রেন দেখি, এই অ্যাক্রোজোমাল প্লাজমা মেমব্রেনে আমরা কতগুলো প্রোটিন অ্যারেঞ্জমেন্ট থাকতে দেখি এরকম ভাবে। কোন দিকটায় না, আউটসাইড দ্য অ্যাক্রোজোম, অ্যাক্রোজোমের বাইরের দিকে। তার মানে পেরি অ্যাক্রোজোমাল সাইটোপ্লাজমের যে সামনের দিকটা, অ্যান্টেরিয়র সাইডটা, সেই অ্যান্টেরিয়র সাইডে দেখতে পাই। সো দিস ইজ দ্য অ্যান্টেরিয়র সাইড and this one is the posterior side. Okay, so anterior side এ আমরা এরকম কতগুলো লাইন দিয়ে কতগুলো প্রোটিন মলিকিউল দেখতে পাই। These protein molecules are the, এই প্রোটিন মলিকিউলগুলোকে আমরা কি বলবো? সিগন্যাল মলিকিউল। These signal molecules are present in the ovum ovum membrane also. ওভামের যে মেমব্রেন থাকবে, ইনার মেমব্রেন, তার মধ্যে এরকম কতগুলো সিগন্যাল মলিকিউল থাকবে। সেগুলো যদি সিগন্যাল সেন্ড করে তাহলে এগুলো হবে রেসিপিয়েন্ট মলিকিউল, আর এগুলো যদি সিগন্যাল সেন্ড করে তাহলে ওগুলো হবে রিসেপ্টিং মলিকিউল। তাহলে এরকম সিগন্যালের আদান প্রদানের পরে একটা কেমিক্যাল মেসেঞ্জার তৈরি হয়, যে কেমিক্যাল মেসেঞ্জারটাকে কখনো এই মলিকিউলটা রিসিভ করে, আবার কখনো এর ছাড়া সিগন্যালটাকে ওভামের মলিকিউল রিসিভ করে। তার ফলে স্পার্ম অ্যাকচুয়ালি তার যে রাস্তায় যাবে সেই রাস্তাটাকে সে ডিনোট করতে পারে। দ্য স্পার্ম আইডেন্টিফাইজ দ্য ওয়ে in which they can travel to the ovum, ওভামে যাওয়ার রাস্তাটা সে ডিনোট করতে পারে। এবার এইখানটাতে অর্থাৎ কিনা পেরি অ্যাক্রোজোমাল সাইটোপ্লাজমের যে অ্যান্টেরিয়র সাইড আছে, সেই অ্যান্টেরিয়র সাইডে আমরা প্রচুর পরিমাণে হাইড্রোলাইটিক এনজাইম দেখতে পাই। তার মানে এর নিচে যে সাইটোপ্লাজমটা থাকবে, সেই সাইটোপ্লাজমের মধ্যে আমরা প্রচুর হাইড্রোলাইটিক এনজাইম দেখতে পাবো। আবার এই পেরিনিউক্লিয় অ্যাক্রোজোমাল সাইটোপ্লাজমের মধ্যেও আমরা প্রচুর পরিমাণে হাইড্রোলাইটিক এনজাইম দেখতে পাবো। এখানে যে হাইড্রোলাইটিক এনজাইম ম্যাক্সিমাম তৈরি হয় তাকে আমরা বলবো অ্যাক্রিসিন, আর এখানে যে হাইড্রোলাইটিক এনজাইমটা ম্যাক্সিমাম তৈরি হয় তাকে আমি বলবো হায়ালুরনিডেজ। এই দুটো হাইড্রোলাইটিক এনজাইম সেল মেমব্রেনটাকে হাইড্রোলিসিস করতে হেল্প করে, যার ফলে কিনা স্পার্মের হেডটা পুরোটাই ওভামের ওয়ালের মধ্যে দিয়ে ভেতরে গলে যায়, এবং যখন সেটা ভেতরে ঢুকে যায় তখন এই দুটো অর্থাৎ অ্যাক্রোজোমাল গ্যাপ এবং যে প্লাজমা মেমব্রেন থাকে এটা নষ্ট হয়ে যায়, এবং এই নিউক্লিয়াসটা পুরো সাইটোপ্লাজমের ওভামের সাইটোপ্লাজম বা এক্স সাইটোপ্লাজমের মধ্যে রিলিজড হয়ে যায়। কারণ এক্স সাইটোপ্লাজমের মধ্যে যদি রিলিজ না হয় তাহলে এখান থেকে মেল নিউক্লিয়াসটা যাবে না। আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু মেল নিউক্লিয়াসটা থাকে, তার মানে মেল গ্যামেট যেহেতু এটা, তার মানে এটার মধ্যে মেল নিউক্লিয়াসটা থাকবে। ক্লিয়ার? এটা তোমাদের ভালো করে বোঝা গেছে। সো দিস ইজ দ্য হেড পোর্শন অফ হিউম্যান স্পার্ম।